আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। হ্যালো স্টুডেন্ট, বেসিক বেসিক ভাইয়া, বেসিক বেসিক আমার কাছে আছে ভাইয়া, দারুণ দারুণ বেসিক। ভাই চারিদিকে এত বাদাম বিক্রি হচ্ছে, তাই ভাবলাম আজকের এই ক্লাসে এত পরিমাণ তোমাদের বেসিক দিব, যাতে করে বায়োলজির ভিত্তিটা আগের চাইতে লো থেকে একদম হিরো সে জিরো বান গিয়া। তো চারিদিকে দেখতেছি আমি ইউটিউবে বাদাম, ফেসবুকে বাদাম, সবখানে খালি বাদাম আর বাদাম। ভাই বাদাম বতে বাদামটা বাদ দিলাম, এই বতে আমরা শিখবো আজকে বতে বায়োলজির বেসিক। মিল আছে না? বতে বাদাম, বতে বাদ দিলাম, বতে বেসিক শিখবো কিসের? বতে বায়োলজির। তো প্রথম বেসিকটা শিখবো হচ্ছে সিউডো বায়োলজির, যেখানে আমরা সিউডো কথা পাবো, ভাববো মিথ্যা, ফেক বা অপকৃত। সিউডো থাকলে কি ভাববো? মিথ্যা, ফেক বা অপকৃত। চলো একটা প্র্যাকটিস করি, তাহলেই বুঝতে পারবো সেটা কি। সিউডো নিউক্লিয়াস, উচ্চারণটা কিন্তু সিউডো, সিউডো নিউক্লিয়াস। এটা মানে কি? সিউডো মানে অপকৃত, নিউক্লিয়াস মানে তো জানো, একটা ডিমের মাঝখানের কুসুমটা যদি একটা ডিম কোষ হয়, তাহলে ডিমের মাঝখানে যে কুসুমটা সেটা কি? একটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা কেমন হবে? সিউডো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মতো, বাট ভাই নিউক্লিয়াস না। এটা কই পাওয়া যায়? সেটা হচ্ছে দেখো, যে আদিকোষী জীবে থাকে, এর অপর নাম নিউক্লিওয়েড। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে সিউডোপডস। তোমরা হয়তো রক্তকণিকার তিনটা কণিকা আছে, একটা লোহিত কণিকা, শ্বেত কণিকা, আরটা কি? অনুচক্রিকা। এই শ্বেত কণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের শরীরের মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো ভক্ষণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগ জীবাণু থেকে প্রোটেকশন দেয়। তো এই যে সিউডোপড, সেটা কই থাকে? সেটা শ্বেত রক্তকণিকা যখন ফ্যাগোসাইটোসিস, ভালো করে মাথায় রাখো, শ্বেত রক্তকণিকা যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, তখন সেই ভক্ষণ করার সময় একটা সদ্য পা সে ব্যবহার করে বা মিথ্যা পা ব্যবহার করে, পায়ের মতো, কিন্তু ভাই কি? পা না। সেই পাকে বলা হয় সিউডোপডস। আমি একটু আলাদা করে ক্রিপসে করে লিখছি যে শ্বেত রক্তকণিকা জীবাণু খেয়ে ডিনার করার ক্ষেত্রে এই সদ্য পা ব্যবহার করে থাকে বা ইউজ করে থাকে। আমরা এই ব্যাপারটাকে আরও সহজ করে মনে রাখতে পারি। সেটা কি? দেখো, যে তোমরা হয়তো বাংলা সিনেমা দেখে থাকবা, বাংলা সিনেমায় ভাই বাংলাদেশের নায়ক এবং নায়িকা এবং নায়কের বাবা এবং মা এতবার মারা যায়, তারপরেও দেখবা পরের সিনেমাতে ঠিকই তারা জীবন্ত হয়ে সেজেগুজে আবার অভিনয় করে। তাহলে এই যে সিনেমার মধ্যে যে বাবা মা মারা যায় না, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, অনেকভাবে তো মারা যায়, পানিতে পড়ে, আত্মহত্যা করে, গুলি খেয়ে, ঢুসুম ঢুসুম গুলি খেয়ে। তো এই মারা যাওয়াটা কি? এই মারা যাওয়াটা হচ্ছে মিথ্যা মারা যাওয়া। আবার দেখো, কেউ হয়তো ছলনা করে চলে যায় তোমাকে ছেড়ে দিয়ে, তাহলে এটা কি? সিউডোলাভ। এই দেখো সিউডোলাভ, এটা জাস্ট ফানি করার জন্য লিখছি। সিউডোলাভ কি? মিথ্যা ভালোবাসা। অর্থাৎ এই যে লাভের আগে বা যে কোনো শব্দের আগে যদি সিউডো কথা থাকে, তাহলে বোঝায় ওইটা ভালোবাসা, এটা ভালোবাসা বাট মিথ্যা ভালোবাসা। এটা পা, পটস পা, বাট এটা মিথ্যা পা। এটা নিউক্লিয়াস, বাট কি? নিউক্লিয়াস না, এটা নিউক্লিয়াসের মতো। তো এটা ছিল আমাদের সিউডো বেসিক। এরপরে আমরা আরও শিখবো আর একটা বেসিক। আমি তো প্রথমেই বলেছি বাদাম 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 বাদ দিয়ে বেসিক বেসিক শিখবো আমরা বায়োলজিতে। তো এখন আমরা শিখবো ডেরিভেটিভ। আজকে একটু কেমিস্ট্রি বেসিক মিস করছি। সেটা কি? দেখো, ডেরিভেটিভ শব্দটা আমরা অনেক জায়গায় বায়োলজির পড়তে গিয়ে পেয়ে থাকি। সেই ডেরিভেটিভ মানে উদ্ভূত, উদ্ভূত, জাতক বা উৎপাদিত। তো অ্যাস এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে বেনজিন। তোমরা এই গঠনটা দেখে থাকবা যারা কেমিস্ট্রি এবং বায়োলজিতে এসএসসি এবং এইচএসসির অনেক জায়গায় এই বেনজিন শব্দটা পেয়ে থাকবা বা এই স্ট্রাকচারটা দেখে থাকবা। এই স্ট্রাকচারটা হচ্ছে কি? বেনজিন। তো বেকার, মনে করো বেনজিনটা একটা বেকার সন্তান। তো এই বেকার সন্তানের সাথে কাকলি, ক্লোরিন, এটা কি? ক্লোরিন। বেনজিনটা হচ্ছে একটা বেকার সন্তান এবং এই ক্লোরিনকে আমি বলি কাকলি। তো এই ক্লোরিন যখন যুক্ত হইল, তখন সে আর বেকার থাকে না, সে হয়ে যায় ক্লোরোবেনজিন। তো এই বেনজিনের সাথে কাকলি মানে ক্লোরিন এসে যখন যুক্ত হইল বেনজিনের সাথে, তখন ওইটাকে বলা হয় ক্লোরোবেনজিন। এই ক্ষেত্রে ক্লোরোবেনজিন অর্থাৎ এইটা বেনজিনের জাতক। অর্থাৎ আমাদের এই ক্লোরোবেনজিনটা কই থেকে আসছে? এই বেনজিন থেকে আসছে। তাহলে ক্লোরোবেনজিনটা হচ্ছে বেনজিনের জাতক। তো এটাই হচ্ছে ডেরিভেটিভ, উদ্ভূত বা জাতক। অর্থাৎ আমরা আরও সহজ করে বলতে পারি যে ডেরিভেটিভ মানে মাতৃযৌগের, এই মাতৃযৌগ রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন এনে তৈরি হওয়া নতুন যৌগ। আমাদের বেকার সন্তান বেনজিন ছিল সিঙ্গেল, তখন যখন কাকলি সাহেব এসে আমাদের বেনজিনের উপর বসলো চেপে, তখন বেনজিন হয়ে গেল ক্লোরোবেনজিন। সো এই ক্লোরোবেনজিনটাকে আমাদের উদ্ভূত, জাতক বা উৎপাদিত যৌগ। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা শিখি, এই অর্গানিক কেমিস্ট্রি বলো, এসএসসির আমাদের যে একটা অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড যে অধ্যায়টা আছে, এইচএসসির পিওর একটা অর্গানিক কেমিস্ট্রি অধ্যায় আছে। এখানে তোমরা এই কথাটা পেয়ে থাকবা, মনো, হ্যাপ্লো বা ইউনি।
মনোমার, আমি এটাকে উদাহরণ দিয়েছি, মনোমার, পলিমার। মনো মানে হ্যাপ্লো মানে ইউনি মানে বায়োলজির যেখানেই পাবা ভাববা অ্যাক্টিভ বা ওয়ান বা সিঙ্গুলার। সো একটা প্র্যাকটিস করি চলো, যে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে কি দেখো, মনো মানে কত ভাইয়া, মনো মানে হচ্ছে ওয়ান। আর আমরা তো এর আগের ক্লাসে শিখছি স্যাকারাইড মানে কি, অ্যামাইলো স্যাকারাইড। আমাদের এই শব্দগুলো থাকলে বোঝায় সেখানে কার্বোহাইড্রেট আছে, অর্থাৎ আমাদের কার্বোহাইড্রেট কয়টা আছে, একটা আছে। তারপরে ইউনিসেলুলার, ভাই ইউনি মানে দেখো তো কত, এক, আর সেল, সেল থেকে আসছে সেলুলার, সেলুলার মানে কোষী, অর্থাৎ এক কোষী যে জীবগুলো আছে তাদের সেই কোষকে বলা হয় ইউনিসেলুলার। আরেকটা শিখবো আমরা হ্যাপ্লয়েড। ভাই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই কথাটা তোমরা বায়োলজি পড়তে যে পাওনি এমন কেউ নাই কিন্তু। তো এই হ্যাপ্লয়েড মানে কি, হ্যাপ্লো মানে কি এক, ক্রোমোজোমগুলো এক প্রস্থি। ব্যাপারটা একটু ভালো করে বোঝাই, ধরো ভাই এটা আমাদের ক্রোমোজোম, ধরে নাও এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তো ব্যাপারটাকে আরো সহজ করে বোঝাই, ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোম থেকে নিলাম, এই ক্রোমোজোম থেকে নিলাম একটা, আমি এই ক্রোমোজোম থেকে নিলাম একটা। এটা আদর্শ ক্রোমোজোমের চিত্র। যখন আমাদের কোষ বিভাজন সম্পন্ন হয় তখন প্রফেস দশায় এইরকম চিত্র পাওয়া যায়। বাট ব্যাপারটাকে সহজ করে বোঝানোর জন্য আমি টান দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড ক্রোমোজোম, এটা এক ডিপ্লয়েড ক্রোমোজোম, ডিপ্লয়েড মানে ডাবল, এটা ডিপ্লয়েড ক্রোমোজোম, এটা ডিপ্লয়েড ক্রোমোজোম। এখান থেকে নিলাম আমি একটা, এখান থেকে নিলাম আমি একটা। এটাই হচ্ছে ভাই হ্যাপ্লয়েড ক্রোমোজোম, এটাও একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম। বাট এটা কি, এটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম, এটাও কি ডিপ্লয়েড ক্রোমোজোম। ডিপ্লয়েড মানে ডাবল, অর্থাৎ হ্যাপ্লো মানে এক আর ডিপ্লো মানে ডাবল। আমরা সচরাচর কথা যেটা জানি সেটা হচ্ছে ডিপ্লো মানে কি ডাবল। তাহলে ডিপ্লো মানে এটা ডাবল ক্রোমোজোম, আর এটা হ্যাপ্লো মানে কি, আজকে থেকে শিখে নাও, হ্যাপ্লো মানে কি ওয়ান, অর্থাৎ এক প্রস্থি ক্রোমোজোম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি বলেছি বেসিক বেসিক মানে আরও অনেকগুলো বেসিক কিন্তু বাকি আছে। সো দেখতে থাকো আমাদের পরের বেসিকটা। একটা বেসিক শিখবো, সেটা হচ্ছে মনো তো শিখলাম, এখন শিখবো বাই। বাই, ডাই এবং বিস যদি থাকে তাহলে ভাববো সেখানে দুইটা কথাবার্তা আছে। দেখো আমরা একটা উদাহরণ প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। ডাই মানে কত, দুই, আর স্যাকারাইড মানে আমরা আগের ভিডিওতে শিখছি স্যাকারাইড মানে কার্বোহাইড্রেট, অর্থাৎ এখানে আমাদের কার্বোহাইড্রেট আছে কয়টা, দুইটা। আচ্ছা ডাইয়ের পরিবর্তে যদি দে থাকে তাহলে তবুও কি ভাববো আমরা সেখানে দুইটা আছে, না কখনোই না। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ভাই এই যে দে দে পাল তুলে দে, কে আছে আগে বেসিক, দে দে মানে যেখানে পাল নাই সেখানেই পাল তুলতে বলতেছে, মানে দে মানে কি নাই। তাহলে দে শব্দটা যদি পাও তাহলে ভাববা নাই, আর ডাই যদি পাও সব বাকি সেটা কি দুইটা। ভাই প্র্যাকটিস করবো না আমরা একটা উদাহরণ, সে দেখো দে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডি মানে কত নাই, আর অক্সি মানে অক্সিজেন, অক্সিজেন নাই, আর অ্যাসিড ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর কি ফর্ম, ফুল ফর্ম। অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড সেখানে যে ডিঅক্সিরাইবোস নামক শর্করা পাওয়া যায়, সেই শর্করার 2 নং কার্বনে আমার কি থাকে না, আমার অক্সিজেন থাকে না। সো এটা ছিল আমাদের ডাই এবং ডি এর বেসিক। তো আমরা এর আরও একটা প্র্যাকটিস করি, সেটা কি বাইপোলার। বাই মানে কত, দুই, পোলার মানে কত, প্রান্ত। আর বাইপোলার যদি আমি একটু বলি, বাইপোলার হচ্ছে এমন একটা যৌগ যার ভেতরে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ যুক্ত দুইটা প্রান্ত থাকে। আমরা একটা উদাহরণ প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আমাদের H2O। কি ভাই, H2O, এইচের নিলাম হাইড্রোজেন, আর ও এর নিলাম কি ভাই, ও এর নিলাম হচ্ছে আমরা ও এর অক্সিজেন নিলাম। তো এখন ও থেকে দেখো 1s2 2s2 2p4, অর্থাৎ এটা হচ্ছে আমার ও এর ইলেকট্রন বিন্যাস, আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তোমরা হয়তো সমযোজী বন্ধনের নাম শুনে থাকবা। দন্তর সাথে সমযোজী বন্ধন দন্তর সাথে সমানভাবে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে গঠিত হয়। তাহলে মনে থাকবে সমযোজী বন্ধনের কনসেপ্ট। সমযোজী বন্ধন কারা, যারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাদেরকেই বলা হয় সমযোজী বন্ধন। এখন প্রশ্ন হচ্ছে যে পেরিওডিক টেবিলে তো ধাতু থাকে অধাতু থাকে, তাহলে কারা সমযোজী বন্ধন গঠন করে? আমরা ছন্দে ছন্দে শিখবো দ্বন্দ্ব দূর করার জন্য। আমরা যখনই দেখব অধাতু প্লাস অধাতু তখনই বলে দিব এটা একটা সমযোজী যৌগ। তাহলে আমরা কি বলবো ভাই সাহেব, বলবো যে অধাতু অধাতু দেখব, সমযোজী বন্ধন বলবো। সমযোজী যৌগ কেমন করে গঠিত হয়, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। খেয়াল করো কিভাবে শেয়ার করবে। তো দেখো ধরে নিলাম এটা হচ্ছে আমার অক্সিজেনের ডায়াগ্রাম, দুইটা, আর কয়টা লাগবে ভাইয়া, ভাইয়া বলো,
4 লে 6 লে 6 আর 2 8। এখন সমস্ত পরমাণুই চাই শেষের যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের যে সারি আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের 18 নম্বর যে গ্রুপটা আছে সেই গ্রুপের সকলের মৌলের মতো হতে চাই। অর্থাৎ যে কোনো পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা লাভ করতে চাই। এখন খেয়াল করো অক্সিজেনের শেষ কক্ষপথে আছে কয়টা? 2টা, 4টা আর 6টা। এখন অষ্টক, অর্থাৎ আমি যদি অষ্টক পূরণ করতে চাই অক্সিজেনের, তাহলে ইলেকট্রন লাগবে কয়টা? আর 2টা। তাহলে এখন হাইড্রোজেন বলতেছে ভাই সাহেব আমার তো আছে একটা ইলেকট্রন, আমাকে যদি আর একটা ইলেকট্রন দেন তবে আমি হয়ে যাব হিলিয়ামের মতো। অক্সিজেন বলতেছে ভাই সাহেব আমার আছে 6টা, আমাকে আর 2টা দেন, আমি হয়ে যাব কিসের মতো? নিয়নের মতো। মানে বাড়ির কাছে যে নিষ্ক্রিয় মৌলটা আছে তার মতো কিন্তু হতে চাই অন্য মৌলগুলো। আচ্ছা আমি কি কখনো বিল গেটসের মতো হতে চাইবো? না, আমি কিন্তু প্রথমেই বিল গেটসের মতো হতে চাইবো না। আমার বাড়ির পাশে যে বড়লোকটা আছে সেই বড়লোকের মতো হতে চাইবো আগে, তারপর আমি হতে চাইবো কিসের মতো? আস্তে আস্তে তারপরে যে বড়লোক আছে, তারপরে যে বড়লোক আছে, মানে তারপরেতে কি আছে বেসিক কনসেপ্টের আলোকে। তো এখন অক্সিজেনের আছে 6টা, শেষ কক্ষপথে ভালো করে শোনো, অক্সিজেনের আছে 6টা, লাগবে কয়টা? 2টা। তাহলে 6 আর 2 8, 8 আর 2 কত? 10। তাহলে সে কিসের মতো অবস্থা লাভ করবে? নিয়নের মতো। আর হাইড্রোজেনের আছে একটা, সে যদি আর একটা ইলেকট্রন পায় তবে সে কিসের অবস্থা লাভ করবে? সে হিলিয়ামের মতো। তো হাইড্রোজেন বলতেছে ভাই সাহেব লে ইলেকট্রন। অক্সিজেন বলতেছে আচ্ছা কোনো সমস্যা নয়, দে। তাহলে কটা হচ্ছে? এখানে হচ্ছে হাইড্রোজেনের 2টা। আরেকটা হাইড্রোজেন বলতেছে লে ভাই সাহেব ইলেকট্রন। অক্সিজেন বলতেছে ফির ভি লে। এ হচ্ছে আমার হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ধন। দেখো এখানে হাইড্রোজেন দিয়েছে একটা ইলেকট্রন আর অক্সিজেন দিয়েছে একটা ইলেকট্রন, সমানভাবে ভাই শেয়ার করছে, করে একটা বন্ধন গঠন করছে। এখানেও একটা বন্ধন গঠন করছে। তাহলে এখন ইলেকট্রন কয়টা হচ্ছে? চলো তো আমরা কাউন্ট করি। 2টা, 4টা আর 2 6টা, 6 2 8টা, 8টা 2 10টা। অক্সিজেনের কিন্তু কেল্লাফতে, অর্থাৎ অক্সিজেন চাইছিল 10টা ইলেকট্রন পাইতে, তো 10টা ইলেকট্রন কিন্তু পেয়ে গেছে। হাইড্রোজেন চাইছিল 2টা ইলেকট্রন পাইতে, দেখো হাইড্রোজেনের কত? একটা, হাইড্রোজেনের 2টা। এর ক্ষেত্রে কয়টা? দেখো একটা, 2টা। অর্থাৎ এই যে সমানভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রন শেয়ার করলো, সেই শেয়ারের মধ্য দিয়ে তারা একটা সমযোজী বন্ধন গঠন করলো, আর এই সমযোজী বন্ধনের মধ্য দিয়ে কি হইল? তারা একটা যৌগে পরিণত হইল। সেই যৌগের নাম কি? পানি। তো এখন পানির ক্ষেত্রে দেখো, ধরো আমি একটা মেয়েকে বিয়ে করছি। এখন বিয়ে করার পর আমরা ঘটকালির মাধ্যমে ভালোভাবে বিয়ে করছি। এখন করার পর আমার বউ পক্ষ থেকে অনেকগুলা ধরো তৈজসপত্র দিয়েছে, মানে যৌতুক দিয়েছে। এটা নেওয়া আসলে ঠিক না। যারা ছেলেরা দেখতেছো কখনোই নিবা না, আর যারা মেয়েরা আছে অবশ্যই কখনো এরকম খোটা দিবা না। ধরো আমার বউ এসে আমাকে খোটা দিচ্ছে, বাপের বাড়ির জিনিস পাইছো তো ইউজ করো। তো এখন যদি ঘড়ি থাকে, ধরো ঘড়ি, আমার বাপের বাড়ি একটা ঘড়ি সেট করছি, ওর বাপের বাড়ি। এখন ও বলতেছে যে আমার বাপের বাড়ি ঘড়ি দিয়ে কেন দেখো, নিজে একটা ঘড়ি কিনতে পারো তো। এই যে ভাই খোটা তো দেয়, ঘটকালির মাধ্যমে বিয়ে হয়েছে বাট তবুও একটু খোটা দিবেই। তো এই ক্ষেত্রে দেখো ভাই সাব, অক্সিজেনের ছিল 8টা, অক্সিজেন কিন্তু 8, আর হাইড্রোজেন কিন্তু কত? 2। এখন হাইড্রোজেনের সাথে সমানভাবে শেয়ার করার মাধ্যমে যখন আমাদের হাইড্রোজেন সাহেবও বড়লোক হইল, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আমি বড়লোক বলি, বড়লোক হইল, আর অক্সিজেনও যখন বড়লোক হইল, অক্সিজেন কিন্তু একটু খোটা দিবে। কেন খোটা দিবে? এই খোটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা। মনে করো এখানে কি, এটা ধরো কলম, ভাই সাহেব রুকা ভাই সাহেব, এটা একটা কলম। এখন এটা আমার বউ, তখন আমারও কলমের প্রয়োজন, আমার বইয়ের, এটা আমার বউ, বইয়েরও কলমের প্রয়োজন। তখন আমি যখন কলমটা নিতে যাব, তখনই খপ করে আমার বউটা এসে বলবে আমার বাপের জিনিস তোমাকে কেন দেবো, তুমি কিনতে পারো না। এই যে একটা নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা, এটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমাদের এই যে অক্সিজেন আর এই যে হাইড্রোজেন, এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে আমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আর হাইড্রোজেনের কম। এজন্য হাইড্রোজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে চাইবে। এই টেনে নেওয়ার ফলে হাইড্রোজেন বলে যা তো টেনে নিচ্ছিস নে, তখন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে আর অক্সিজেনের ক্ষেত্রে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, যেটাকে আমি ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস দিয়ে প্রকাশ করি। পজিটিভ নেগেটিভ কেন? খেয়াল করো, সোডিয়াম প্লাস কখন হয়? যখন সোডিয়াম একটা ইলেকট্রন আমাদের ছেড়ে দেয় তখনই কি হয়? সোডিয়াম প্লাস। আর মাইনাস কখন হয়? ক্লোরিন কখন মাইনাস হয়? যখন ক্লোরিন একটা ইলেকট্রন নিজের মধ্যে গ্রহণ করে তখন সেটা হয় মাইনাস।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা পরের উদাহরণটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে বাইফসফেট। বাই মানে কত ভাইয়া? 2, আর ফসফেট মানে যেখানে 2টা ফসফেট আয়ন আছে, অর্থাৎ PO4 3- আয়ন আছে। আর আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস। এই তোমরা কি দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ভুলে গেছো নাকি? দে দে মানে ভাই সাহেব দে দে মানে যেখানে নাই। তো এখন ডিহাইড্রোজিনেস, ডি মানে নাই, হাইড্রোজেন মানে হাইড্রোজেন, আর নামের শেষে এসি থাকা মানে কি? সেটা একটা শর্করা না, বলো তো? ভুলে গেছো? শর্করা না, সেটা হচ্ছে একটা এনজাইম। ডিহাইড্রোজিনেস যে এনজাইমের কাজ হচ্ছে কোনো যৌগ থেকে হাইড্রোজেনকে নাই করে দেওয়া। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা শিখবো বুম বুম কিছু বেসিক, অর্থাৎ অল্প সময়ে অনেকগুলো বেসিক শিখবো। যেমন ট্রাই, বায়োলজি ট্রাই অথবা কেমিস্ট্রি যেখানে ট্রাই পাও সেখানে ভাববা 3টি, যেমন ট্রাই স্যাকারাইড। স্যাকারাইড মানে কার্বোহাইড্রেট, ট্রাই মানে 3, অর্থাৎ কার্বোহাইড্রেট কয়টা আছে? ওখানে 3টা আছে। তো এখন টেট্রা মানে কত? 4টি, মানে টেট্রার। যখন একটা ক্রোমোজোম প্রফেজ দশায় যায় তখন তার গঠনটা হয় এরকম। দেখো তো 4টা বাহু আছে না, 1টা 2টা 3টা 4টা, এগুলাকে বলা হয় ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, বাট এই অবস্থাটাকে বলা হয় টেট্রাড। সো আমরা পঞ্চমটা শিখবো, সেটা হচ্ছে পঞ্চম পেন্টা। পেন্টা মানে কি? 5টি, অর্থাৎ পেন্টোজ সুগার। যেমন ডিএনএ আরএনএ এই দুইটাতে কিন্তু পেন্টোজ সুগার আছে। দেখো ডিতে ডিএনএ, ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, আরতে আরএনএ, আর আরএনএতে থাকে রাইবোজ সুগার। আশা করি মনে থাকবে তোমাদের। হেক্সা মানে কত? 6। হেক্সোজ, হেক্সোজ মানে কি? আমরা যে গ্লুকোজ ফ্রুক্টোজ যে নামটা শুনি, সেই গ্লুকোজ ফ্রুক্টোজটাই হচ্ছে হেক্সোজ। অর্থাৎ গ্লুকোজে আছে 6টা কার্বন, ফ্রুক্টোজেও 6টা কার্বন, এবং গ্লুকোজ ফ্রুক্টোজ একে অপরের আইসোমার, অর্থাৎ এদের গঠনটা কিন্তু C6H12O6, দুজনের আণবিক সংকেত কিন্তু এক, বাট গাঠনিক সংকেতে তাদের একটু ভিন্নতা আছে। আমার গ্লুকোজের ক্ষেত্রে থাকে CHO, অর্থাৎ অ্যালডিহাইড মূলক, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে থাকে কি ভাইয়া? আমাদের কিটোন মূলক। কিটোনমূলক থাকে আমাদের, কিটোনমূলক থাকে। সো এখন আমরা হেপ্টা, হেপ্টা মানে কত? 7টি, অক্টা মানে 8টি, ননা মানে 9টি, ডিকোসা মানে 10টি, ইকোসা মানে 20টি। ডিকোসা রিকোসা অর্থাৎ হেপ্টা থেকে আমাদের এইগুলা লাগে না, তবু আমি শিখাইলাম তোমাদের। তো এখন মনো মানে এক, পলি মানে অনেক, মার মানে অংশ। যেমন মনোমার, মনো মানে এক, মার মানে অংশ, অর্থাৎ একের অংশ। পলিমার, মার মানে অংশ, পলি মানে বহু, বহুর অংশ। এবং অলিগো অর্থাৎ কোনো জিনিস যদি 3 থেকে 10টি থাকে সেই ক্ষেত্রে হয় অলিগো, অর্থাৎ অলিগো স্যাকারাইড। অর্থাৎ এখানে আমাদের স্যাকারাইড আছে কয়টা? 3 থেকে 10টি। এটাই ছিল আমাদের বুম বুম বেসিক, যেখানে আমরা শিখলাম ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডিকোসা এবং ইকোসা। আর আমরা শিখলাম মনো, পলি, মার মানে অংশ, মনোমার, পলিমার, অলিগো, অর্থাৎ কোনো জিনিস যদি 3টা থেকে 10টা থাকে তাহলে সেই অংশটাকে বলা হয় অলিগো। এটাই ছিল আমাদের বেসিক। এরপরে শিখবো আর একটা দারুণ বেসিক, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। ভাই এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড শব্দ তোমরা বায়োলজিতে দেখতে দেখতে বিরক্ত এমনটাই হয়ে যাবা যে বায়োলজিকে দূরে সরাই দিবা, কিন্তু আমি তো এটা চাই না। তোমরা বায়োলজিকে ভালোবাসো, তোমরা বায়োলজি ফিলিক হও। এই যে ফিলিক, ফিলিক মানে কিন্তু ভালোবাসা। আসে না হাইড্রোফিলিক, হাইড্রো মানে পানি, ফিলিক মানে ভালোবাসা, অর্থাৎ হাইড্রোফিলিক তারাই যারা পানিকে ভালোবাসে। আশা করি বুঝতে পারছো। তো এখন এই ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এই শব্দগুলা তোমরা যখন পাবা তখন ছন্ন বিচ্ছিন্নভাবে পাবা। কেমন করে? ধরো 100 জন মানুষ আছে, তার মধ্যে 5 জন মানুষ খারাপ। এখন তোমাকে বলা হলো যে ওই 100 জন মানুষ সম্পর্কে একটা ভালো আইডিয়া দাও তো তুমি। তখন তুমি যদি প্রত্যেকটা মানুষকে আস্ক করো ভালো না খারাপ, ভালো না খারাপ, এই পর্যন্ত 100 পর্যন্ত কিন্তু তোমাকে যাওয়া লাগবে। কিন্তু এটা না করে তুমি শুধু জানো যে 5 জন মানুষ, ওদের মধ্যে কে কে খারাপ, এটা যদি আইডেন্টিফাইড করে ফেলতে পারো তোমাকে কিন্তু 100 জন মানুষ সম্পর্কে জানা লাগবে না। তাই আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের এই কনফিউশন দূর করার জন্য হ্যাপ্লয়েড কারা, ডিপ্লয়েড কারা, ট্রিপ্লয়েড কারা, এই ব্যাপারগুলা একটা ছকের মাধ্যমে সাজাইছি, যেটা পড়লে তোমার আর এসএসসি এবং এইচএসসিতে কোথাও হ্যাপ্লয়েড কোনটা, ডিপ্লয়েড কোনটা, ট্রিপ্লয়েড কোনটা, এটা নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। তো প্রথমে আমরা দেখব যে হ্যাপ্লয়েড কারা। হ্যাপ্লো মানে কি? 1, তাহলে হ্যাপ্লয়েড কারা? সেকেন্ডে স্পার্মোটোসাইট, স্পার্মাটিড, স্পার্ম বা শুক্রাণু, স্পার্মাটোজোয়া, স্পোর, জননকোষ, নগ্নবীজি উদ্ভিদের শস্যকলা বা এন্ডোস্পার্ম। অর্থাৎ আমাদের এই যে সেকেন্ডারি স্পার্মোটোসাইট, স্পার্মাটিড, স্পার্ম বা শুক্রাণু, স্পার্মাটোজোয়া, এই 4টা অংশ হচ্ছে শুক্রাণুর অংশ। এবং এই পাশে সেকেন্ডারি ওসাইট, পোলার বডি, ডিম্বাণু, এই 3টা অংশ হচ্ছে ডিম্বাণুর অংশ। আর এই স্পোর, স্পোর মানে রেণু, স্পোর, জননকোষ, জননকোষ বলতে শুক্রাণু ডিম্বাণুকে বলা হয় জননকোষ, জননকোষ। তারপর আমাদের নগ্নবীজি উদ্ভিদের শস্যকলা বা এন্ডোস্পার্ম,
এরা হচ্ছে কি, এরা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, অর্থাৎ এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু এরা সবাই কি হ্যাপ্লয়েড, অর্থাৎ এদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আছে এক প্রস্থে, অর্থাৎ একটা ক্রোমোজোম আছে। এরপর আমরা দেখব ডিপ্লয়েড। ডিপ্লয়েড কোনটা? প্রাইমারি স্পারমাটোসাইট, স্পারমাটোগোনিয়া, ওগোনিয়া বা ওগোনিয়াম, ওসাইট, এইগুলা হচ্ছে আমার শুক্রাণু আর ডিম্বাণুর অংশ। প্রথম দুইটা শুক্রাণুর অংশ, নিচের দুইটা ডিম্বাণুর অংশ। এছাড়াও কিছু কোষ আছে যারাও ডিপ্লয়েড, সেটা কি, সেটা হচ্ছে দেখো জনন মাতৃকোষ বা যেটাকে জার্মিনাল কোষ বলি, জাইগোস্পোর, এছাড়াও আছে স্পোরোফাইটিক উদ্ভিদ। এর আগে দেখো গ্যামিটোফাইট। গ্যামিট কথাটা যেখানেই পাবা ভাইয়া, একটা ভালো করে মাথায় রাখো, গ্যামিট কথাটা যেখানে পাবা ভাববা এটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইট মানে সেটা কি, সেটা হচ্ছে ডিপ্লয়েড। আশা করি ভুল করবা না তোমরা। তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আমার হ্যাপ্লয়েড পোর্শন, যেখানে তোমাদের হ্যাপ্লয়েড কথাকে মিন করে, হ্যাপ্লয়েড ক্রোমোজোমকে মিন করে। এই পোর্শনটুকু হচ্ছে ডিপ্লয়েড পোর্শন, যেটা দ্বিপ্রস্থি ক্রোমোজোমকে মিন করে, আর এটা একপ্রস্থি ক্রোমোজোমকে মিন করে। এই পোর্শনটুকু দেওয়ার একটাই অর্থ, যাতে করে তোমাকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এভাবে মুখস্থ না করে ওই বই পড়ার আগেই যদি আমাদের বইয়ের কোনগুলা হ্যাপ্লয়েড বোঝায়, কোনগুলা ডিপ্লয়েড বোঝায়, কোনগুলা ট্রিপ্লয়েড বোঝায়, এই শব্দগুলা যদি আগেই মুখস্থ করে রাখো, তাহলে আর তোমাকে কষ্ট করে কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড এটা মুখস্থ করা লাগবে না। তো আমরা ট্রিপ্লয়েড দেখব। ট্রিপ্লয়েডটা কি দেখো, ট্রিপ্লয়েড হচ্ছে গুপ্তবীজি। গুপ্ত, গুপ্ত সে ধন আয়েগা ভাইয়া। গুপ্ত মানে কি আবৃত অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে গুপ্তবীজি বা আবৃতবীজি। তোমাদের মনে হয় কনফিউশন হবে যে ভাইয়া নগ্নবীজি আর আবৃতবীজি। নগ্নবীজি যেটা বীজটা নগ্ন অবস্থায় থাকে, আর মানে বীজটা আবৃত অবস্থায় থাকে। তো এখন এই নগ্নবীজিকে বলা হয় স্পার্ম। স্পার্ম মানে কি বীজ বা বীজ। নগ্নবীজিকে বলা হয় জিমনোস্পার্ম, আর আবৃতবীজিকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। দেখো তো ভাইয়া, যদি ভুলেও যাও, মানুষ জিম করে কি খালি গায়ে না? তাই জিমনোস্পার্ম হচ্ছে নগ্নবীজি আর অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে আবৃতবীজি। তাহলে এখন কথা হচ্ছে, এই যে শুক্রাণু ডিম্বাণু এটা আসলে কই থেকে আসে? এটা শুক্রাণু আসে শুক্রাশয় থেকে, ডিম্বাণু আসে ডিম্বাশয় থেকে। এই যে ডিম্বাণু শুক্রাণু এটা কই থেকে আসে? শুক্রাশয় থেকে আসে শুক্রাণু, আর ডিম্বাশয় থেকে আসে ডিম্বাণু। দেখো তো, এই যে ডিম্বাণু, ডিম্বার সাথে কি মিলেছে? ডিম, তাহলে ডিম্বাশয় থেকে আসে ডিম্বাণু। আর শুক্রাণুর এই শুটা একটা লেজের মতো আছে না? শুক্রাণুটাও দেখতে কিন্তু এরকম লেজের মতো, আর ডিম্বাণুটা হচ্ছে এরকম। আমাদের শুক্রাশয়ের শুক্রাণু, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। তো এখন এই শুক্রাশয় থেকে কিছু হরমোন খরিত হয়, আর ডিম্বাশয় থেকেও কিছু হরমোন খরিত হয়। সেটা কি? সেটা শুক্রাশয় থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলোকে লিস্ট করছি। শুক্রাশয় থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো দেখো, অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন এবং ইনহিবিন। আর ডিম্বাশয় থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আমি আরেকটা বিষয় ভালো করে মাথায় রাখার জন্য লিখছি, সেটা হচ্ছে শুক্রাশয়ের সার্টলি কোষ থেকে খরিত হয়, অর্থাৎ আমাদের যে ইনহিবিনটা আছে সার্টলি কোষ থেকে কি খরিত হয়? খরিত হয় ইনহিবিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ইনহিবিন। এটা মাথায় রাখবা। সবাই কিন্তু টেস্টোস্টেরন মানে সেটা ছেলেদের থাকে, আবার প্রোজেস্টেরন মানে সেটা মেয়েদের থাকে, বাট ইনহিবিন কিন্তু ছেলেদের। এটা কিন্তু অনেকে জানে না। আজকের পর থেকে আর ভুল হবে না কোন অংশগুলো হ্যাপ্লয়েড অংশ, কোন অংশগুলো ডিপ্লয়েড অংশ, আর কোন অংশগুলো ট্রিপ্লয়েড অংশ, আর শুক্রাশয় থেকে কি খরিত হয়, আর ডিম্বাশয় থেকে কি খরিত হয়। এটাই হচ্ছে আমাদের ডিপ্লয়েড, ডিপ্লয়েড আর ট্রিপ্লয়েডের বেসিক। বায়োলজিতে জীব বলতে বোঝায় উদ্ভিদ এবং প্রাণী, ঠিক তেমনি করে বায়োলজিতে গ্যামিট বলতে বোঝায় শুক্রাণু এবং ডিম্বাণু। ব্যাপারটাকে আরও সহজ করে বোঝানোর জন্য তোমাদের সামনে একটা উপমা লিখছি, সেটা কি দেখো, গ্যামিট অর্থ বর বা কনে। তো বর বলতে আসলে শুক্রাণু আমরা ব্যবহার করি বায়োলজির ক্ষেত্রে, আর কনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিম্বাণু। বর কথাটি আসলে অটোমেটিক কিন্তু কনে শব্দটা চলে আসে। আর বর কনে শব্দ মানে কি? বর কনে যেখানে আসে সেখানে কি বিবাহ একটা সম্পর্ক বোঝায় বা যৌন জননকে নির্দেশ করে। ঠিক তেমনি করেই আমিও লিখেছি, বর যেহেতু পুরুষবাচক শব্দ, বায়োলজিতে বরের স্থানে শুক্রাণু ও কনের স্থানে ডিম্বাণু ব্যবহৃত হয়। যেহেতু বর কনে মানে বিবাহ বা যৌন সম্পর্ক বা যৌন জননকে নির্দেশ করে, মোট কথা শুক্রাণু ডিম্বাণু হলো যৌন জননের উপাদান। যৌন মানে কি? শুক্রাণু আর ডিম্বাণু। তো আমরা একটু আগে শিখলাম শুক্রাণু ডিম্বাণু দুটাই কিন্তু হ্যাপ্লয়েড, এন এন। তো শুক্রাণু ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়ে তৈরি করে জাইগোট, সেটা কি টুয়েন। এখন অনেকের একটা ভুল হয়, সেটা কি? সেটা হলো যে জাইগোট কি এককোষী না বহুকোষী? শুক্রাণু একটা কোষ, ডিম্বাণু একটা কোষ। এখন যদি প্রশ্ন করি জাইগোট তাহলে এককোষী না বহুকোষী? হ্যাঁ ঠিক বলছো, এটা বহুকোষী। আসলে উত্তরটা ভুল, সবাই বলবে বহুকোষী, কিন্তু উত্তরটা হবে এককোষী। কারণ দেখো, আমাদের 1 এবং 2 আলাদা সংখ্যা হলেও 12 কিন্তু
একটা শব্দ বা একটা অঙ্ক বোঝায় 12 দ্বারা। তো তুমি আজকে থেকে অবশ্যই তুমি ভুল করবা না যে শুক্রাণু এন ডিম্বাণু এন এটা একটা কোষ, এটা একটা কোষ, দুইটা কোষ মিলে যখন জাইগোট তৈরি করে নিষেক প্রক্রিয়ায়, জাইগোটটা কিন্তু একটা কোষ। 1 2 আলাদা সংখ্যা হলেও ভাইয়া 12 কিন্তু একটা অঙ্ক। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এখন আমরা শিখবো গ্যামোস বা গ্যামি। গ্যামোস অর্থ বিবাহ বা মিলন। দুইটি গ্যামিট বর বা কণে মিলিত হবার প্রক্রিয়া হলো গ্যামোস। যেমন দুইটি সাইটোপ্লাজম মিলিত হলে প্লাজমোগ্যামি বা সাইটোপ্লাজমের মিলন। একইভাবে দুটি নিউক্লিয়াস মিলিত হলে বা একত্রিত হলে বলে ক্যারিওগামি। আমরা কোষ বিভাজনের ক্ষেত্রেও দেখছি যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। দন্ত শতে সাইটোপ্লাজম, দন্ত শতে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সিস মানে প্রক্রিয়া, একটু পরেই আমরা শিখবো এই সিস নিয়ে কথাবার্তা। আর ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস, খুব ভালো করে এখানে মাথায় রাখো ক্যারিওকাইনেসিস। দেখো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, তাহলে ক্যারিওন শব্দটার অর্থই হলো নিউক্লিয়াস। আর এই যে এটা যদি একটা কোষ হয়, এই কোষের মাঝখানের কালো বৃন্তটা দেখতেছো নিউক্লিয়াস, আর এই লাল লাল যে ফোটা ফোটা অংশ আমি দিয়েছি সেটা হলো আমার সাইটোপ্লাজম। তাহলে একটা কোষের ক্ষেত্রে আমি প্রথমেও বলেছি, আজকেও বলতেছি, একটা কোষের ক্ষেত্রে দুইটা ফান্ডামেন্টাল বিষয় থাকে, একটা নিউক্লিয়াস, একটা সাইটোপ্লাজম। সাইটো মানে কোষ, প্লাজম মানে তরল, কোষের তরল, তাই এটাকে বলা হয় সাইটোপ্লাজম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, খুব ভালো করে মাথায় রাখবা। গ্যামিট শব্দটা আসলে ভাববা শুক্রাণু ডিম্বাণুকে একত্র করে বলতেছে, আর গ্যামোস বা গ্যামি কথাটা আসলে ভাববা যে মিলনকে প্রকাশ করতেছে। বায়োলজিতে আমরা গ্যামোস দ্বারা মিলন বোঝাই, বাট বাংলার ক্ষেত্রে আমরা কি বলি, সন্ধি মানে মিলন, ইতি প্লাস আত্তি ইত্যাদি। তেমনি করেই আমাদের বায়োলজিতেও একটা মিলনের অর্থ আছে, সেটা হচ্ছে গ্যামোস। আশা করি বুঝতে পারছো। চাচা আমার কাছে নাই তো চাচা, ভাজা বাদাম আমার কাছে আসে দাদা, কাঁচা বাদাম। ভাই বাদাম বাদাম যতবার শুনছি আমি ঠিক নিয়ত করছি ঠিক ততগুলাই আমি বেসিক দিব। তো বেসিক নাম্বার আমাদের যেগুলা শেষ হয়ে গেছে সেগুলো তো গেছেই। তো এখন আমাদের বেসিক নাম্বার কি কিছু নাই, মানে এটা বোনাস বেসিক। তো এখন খেয়াল করো, সিস মানে কি প্রক্রিয়া। বায়োলজির যেখানে সিস কথাটা পাবা সেটা দ্বারা ভাববা একটা প্রক্রিয়া বোঝাচ্ছে। ক্লাস 8 থেকে 3টে শব্দের সাথে তোমরা পরিচিত। 1 নম্বর অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। দেখো তো নামের শেষে সিস আছে না। সিস মানে কি প্রক্রিয়া। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ভাই কিসের প্রক্রিয়া পরের কথা, এটা তো একটা প্রক্রিয়া। বায়োলজির এত শব্দের মধ্যে তুমি সহজেই বলতে পারতেছো এটা একটা প্রক্রিয়া, এটাই তো অনেক কিছু। আমি বলে দিই এগুলা কিসের প্রক্রিয়া। এই 3টা হচ্ছে কোষ বিভাজনের প্রক্রিয়া। তো একটা বিষয় আরও মাতাল করে মাথায় রাখো, সেটা হচ্ছে কি, একটা কোষ যখন বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করবে তখন সে হয় 2টা কোষ তৈরি করবে, না হয় 4টা কোষ তৈরি করবে। এখন প্রশ্নটা হচ্ছে যে কোন ধরনের বিভাজনের মাধ্যমে কয়টা করে কোষ তৈরি হয়। এটাও আমরা ছন্দ দিয়ে দ্বন্দ্ব দূর করার মতোই করে মনে রাখবো। সেটা কি, অ্যামাইটোসিস এর মাধ্যমে তৈরি হয় 2টা অপত্য কোষ, মাইটোসিসের মাধ্যমে 2টা, মিওসিসের মাধ্যমে 4টা। এখন বিষয় খেয়াল করো তো, মিওসিস লিখতে কয়টা বর্ণ লাগে? 1টা, 2টা, 3টা, 4টা। মিওসিস লিখতে লাগে 4টা, অপত্য কোষ তৈরি হয় 4টা, বাদ বাকি সব 2টা করে। মনে থাকবে? অর্থাৎ অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস যেটাই কোষ বিভাজন হোক না কেন, হয় 2টা কোষ, না হয় 4টা কোষ তৈরি করবে। সো আমি মনে রাখবো যে মিওসিস লিখতে লাগে 4টা, তো আমার অপত্য কোষ তৈরি হয় কয়টা? 4টা, বাদ বাকি সব 2টা করে। এখন মাতৃকোষ বলতে কি বোঝায় আর অপত্য কোষ বলতে কি বোঝায়? আচ্ছা, মা বলতে কি বোঝায় আর সন্তান বলতে কি বোঝায় বলো তো? মা মানে যার থেকে সন্তান আসে, আর সন্তান মানে সন্তানটা যার থেকে আসে। অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। আর মাতৃকোষ যেখান থেকে অপত্য কোষ আসে, আর অপত্য কোষ কি, যেটা মাতৃকোষ থেকে আসে। আচ্ছা, আমরা সন্তানকে মানুষের ক্ষেত্রে বলি সন্তান, বাট কোষের ক্ষেত্রে বলবো আমরা অপত্য কোষ। আর আমরা যে অপত্য কোষগুলো যে কোষ থেকে আসে তাদেরকে বলবো মাতৃকোষ। আর কোষ বিভাজন বলবো যে মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। এই প্রক্রিয়া 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সবার শেষে সিস আছে। সিস মানে কি ভাই? প্রক্রিয়া। অ্যামাইটোসিসে 2টা বাচ্চা, মাইটোসিসে 2টা বাচ্চা, মিওসিসে 4টা বাচ্চা। মিওসিস লিখতে লাগে 4টা বর্ণ, বাচ্চা হয় 4টা। আরও একটু ডিপলি করে আমরা শিখবো। সেটা কি দেখো, অ্যামাইটোসিস কি ভাই? একটা কোষ বিভাজনের প্রক্রিয়া। তো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী যে জীবগুলো আছে, জীবদেহে এই ধরনের বিভাজন দেখা যায়। এ ধরনের কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদেহে বংশবিস্তার বা সংখ্যা বৃদ্ধি ঘটে। অর্থাৎ এই 3 প্রকার কোষ বিভাজনের অ্যামাইটোসিসের মাধ্যমে যে আমাদের উন্নত শ্রেণী এবং নিম্ন শ্রেণী, এই দুটার মধ্যে যারা নিম্ন শ্রেণীর জীবদেহ বা যারা নিম্ন শ্রেণীর, তাদের ক্ষেত্রে হয় আমার অ্যামাইটোসিস বিভাজন। এখন আমরা দেখব
মাইটোসিস। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে প্রকৃত কোষী জীবদেহে, অর্থাৎ জীবদেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ও বিকাশ মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে। এছাড়াও লোহিত রক্তকণিকা পুনরুৎপাদন হয় মাইটোসিসের মাধ্যমে। একটা বিষয় কি জানো? সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা 120 দিন পর পর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। সেই লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর এই অস্থি আছে, অস্থি বিভিন্ন রকম অস্থি, সেই অস্থিমজ্জা থেকে আমাদের তৈরি হয় লোহিত রক্তকণিকা। এই তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। সিস দেখো নামের শেষে কি প্রক্রিয়া বোঝাচ্ছে। আর এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রোসাইট হলো লোহিত রক্তকণিকার অপর নাম। তো এখন আমরা দেখব মিওসিস। জনন মাতৃকোষে সম্পন্ন হয়। দৈহিক কোষ ও হ্যাপ্লয়েড কোষে কখনো মিওসিস হয় না, এটি সর্বদা ডিপ্লয়েড কোষে হয়। খুব খুব ভালো করে মাথায় রাখবা, এনের ক্ষেত্রে কখনোই মিওসিস হবে না। অবশ্যই মিওসিস হইতে গেলে সেটার ক্ষেত্রে ডিপ্লয়েড একটা কোষ লাগবে। তাহলে আমরা কি বুঝলাম? অ্যামাইটোসিস নিম্ন শ্রেণী জীবদেহে হয়, মাইটোসিস প্রকৃত কোষী জীবদেহের ক্ষেত্রে হয়, আর মিওসিস শুধুমাত্র জনন মাতৃকোষে হয় এবং জনন কোষটা অবশ্যই ডিপ্লয়েড হওয়া লাগবে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা শিখব জেনেসিস। জেনেসিস থেকে কি কি শেখা যায় দেখো, এটাই আমাদের শেষ বেসিক, সেটা হলো জেনেসিস। দেখো জেনেসিস মানে, সিস মানে প্রক্রিয়া, জেনেসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া। এখন আমরা উদাহরণ দেখব, তাহলেই বুঝতে পারবো। এরিথ্রোপোয়েসিস, মায়োজেনেসিস, গ্যামিটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস। দেখো সবার শেষে সিস আছে, তাহলে এগুলো প্রক্রিয়া, কিন্তু সিসের আগে আছে জেনেসিস, মানে কি এই দ্বারা বোঝাচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া। যেমন এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোসাইট সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। মায়োজেনেসিস, মায়ো মানে পেশি, মায়ো এবং সার্কো বায়োলজির যেখানে পাবা সেখানে ভাববা পেশি সম্পর্কিত কথাবার্তা, অর্থাৎ পেশি কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মায়োজেনেসিস। গ্যামিটোজেনেসিস বলেছিলাম, গ্যামিট মানে শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যামিটোজেনেসিস। স্পার্ম মানে বীর্য বা শুক্রাণু, তো শুক্রাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর ওজেনেসিস, ও মানে হচ্ছে ডিম্বাণু বা ওভাম, অর্থাৎ ডিম্বাণু বা ওভাম সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস। এখন ব্যাপারটাকে আরও একটু মডিফাই করে বলি, সেটা হলো দেখো মায়োব্লাস্ট। ব্লাস্ট মানে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, ব্লাস্ট মানে একটা কোষের ভ্রূণীয় অবস্থা মিন করে। আর মায়ো এবং সার্কো আমরা যেখানেই পাবো ভাববো এটা কি সম্পর্কিত কথাবার্তা? এটা হলো আমাদের পেশি সম্পর্কিত কথাবার্তা। তো এখন মায়োব্লাস্ট থেকে আসে মায়োসাইট। সাইট মানে পরিণত কোষ আর ব্লাস্ট মানে ভ্রূণীয় কোষ। আর মায়োব্লাস্ট থেকে মায়োসাইট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বা তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মায়োজেনেসিস। গ্যামিটোজেনেসিস, গ্যামিট মানে শুক্রাণু আর ডিম্বাণুকে মিন করে, এবং শুক্রাণু আসে শুক্রাশয় থেকে, ডিম্বাণু আসে ডিম্বাশয় থেকে। এই শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় গ্যামিটোজেনেসিস। আশা করি বুঝতে পারছো। আর মায়ো এবং সার্কো বলেছিলাম, মায়ো এবং সার্কো যেখানেই পাবা, তুমি যেখানেই পাবা বায়োলজির সেখানেই ভাববা যে এটা পেশি সম্পর্কিত কথাবার্তা আছে। আর সার্কোলেমা, সার্কোপ্লাজম, এ দুটা কি সম্পর্কিত? অবশ্যই পেশি সম্পর্কিত। লেমা মানে পর্দা। এখানে আরেকটা ছোট্ট বেসিক শিখে রাখো, লেমা মানে কি ভাইবা? পর্দা। তো লেমা মানে কি ভাই ব্রাদার? সেটা হচ্ছে পর্দা। সার্কোলেমা, তাহলে সার্কোলেমা হচ্ছে কিসের পর্দা? পেশির পর্দা। সার্কোপ্লাজম, সার্কো মানে পেশি, প্লাজম মানে তরল, তাহলে পেশির তরলকে বলা হয় সার্কোপ্লাজম। এই হলো আমাদের বেসিক। আশা করি আজকে যে বেসিকগুলো শিখলা অবশ্যই তোমাদের বায়োলজি পড়তে গিয়ে কাজে লাগবে, এবং খুব সুন্দর করে এগুলো আত্মস্থ করবা এবং নোট করে প্রতিদিন বায়োলজি পড়ার আগে রিভাইজ দেবা, দেখবে অনেক সহজ লাগবে বায়োলজি পড়তে গিয়ে। এই ছিল আমার ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবা, সেই কামনাই করি। আল্লাহ হাফিজ।